বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের নিয়ে আলোচনা করব। আমি আজকে গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে রয়েছে সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে একটু প্রস্তুত হও। আমাদের সূচক ও চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমরা 75 পৃষ্ঠা, পাঠ্য বইয়ের 75 পৃষ্ঠা খুলো। আমরা অধ্যায়টি দেখতে পাবো সূচক ও লগারিদম। আজ প্রথমে আমি সূচক নিয়ে আলোচনা করছি। সূচকটা নিয়ে প্রথমে আলোচনা করছি। শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের কিছু মৌলিক বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব, কারণ পাঠ্য বইয়ের অঙ্কগুলো করার আগে আমাদেরকে এই সূচকের কিছু নিয়মাবলী, কিছু সূত্র আমাদেরকে জানতে হবে। সেজন্য আমি প্রথমে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। সূচক কি? আমি প্রথমে উদাহরণ দিচ্ছি একটা, দেখো এখানে আমি একটাই লিখছি, দেখো a কিউব। এটা কি লিখলাম? a কিউব। এখানে আমরা এটা হচ্ছে ভিত্তি। এটা কি? ভিত্তি। ইংরেজিতে আমরা বলি বেস। আর এটা হচ্ছে পাওয়ার। কিউবটা কি? পাওয়ার। বাংলা এটাকে আমরা শক্তিও বলে থাকি, শক্তি। তাহলে দেখো a কিউব, এটা হচ্ছে ভিত্তি বা বেস, এটা হচ্ছে পাওয়ার বা শক্তি। তো আমরা এরকম অনেক সংখ্যা দেখতে পাই, যেমন ধরো 2 কিউব, তারপর লিখতে পারি 5 স্কয়ার। এখানে এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে বেস। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কি? পাওয়ার। তো আমরা তো পূর্বের শ্রেণীগুলোতে পাওয়ার, বেস সম্পর্কে আমরা অনেক ধারণা নিয়েছি বা ধারণা পেয়েছি। তো আমি আজকে তাহলে সূচক বলতে সূচকের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? কোনো একটি উপাদানের কোনো একটি উপাদানের পাওয়ার বা শক্তি হলো সূচক। কোন একটি উপাদানের পাওয়ার বা শক্তি হলো সূচক। এখানে উপাদান বলতে আমরা ওই যে একটু আগে লিখেছিলাম a কিউব, এটা আমরা উপাদান বলছি, আর এটাকে পাওয়ার বলছি। এটাকে কিউবটাকে পাওয়ার বলছি, আর এটাকে এই যে উপাদানের, এখানে এটাকে আমরা উপাদান নির্দেশ করছি। কোন একটি উপাদানের পাওয়ার বা শক্তি, এই যে পাওয়ার বা শক্তি হচ্ছে কি? সূচক। তাহলে শিক্ষার্থীরা, আমরা সূচক কোনটা বুঝতে পারলাম। সূচক হচ্ছে এই পাওয়ারটা হচ্ছে সূচক। তাহলে মোটামুটি আমরা সূচকটা কি বুঝতে পারলাম। তো এখানে এই সূচকের অঙ্কগুলো করার আগে আমাদের কিছু সূত্র জানতে হবে। সূচকের সূত্রাবলী। তাহলে সূচকের সূত্রাবলীর মধ্যে আমরা প্রথমে দেখি, লিখলাম ধরো a টু দি পাওয়ার n
ইন্টু এ টু দি পাওয়ার এন লিখলাম। তাহলে এটা হয় কি, গুণ করলে এ টু দি পাওয়ার এম প্লাস এন। কেন? যদি গুণের বেলায় যদি বেস যদি একই থাকে, অর্থাৎ ভিত্তি যদি একই রকম হয়, তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে এখানে বেস হচ্ছে এ, বেস এ, সেজন্য এখানে বেসটা এস ঠিক থাকবে আর পাওয়ারগুলো যোগ হবে, এই যে পাওয়ার এম প্লাস এন। এরপরে লিখলাম ধরো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বা ডিভিশন এ টু দি পাওয়ার এম ডিভিশন এ টু দি পাওয়ার এন। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, অথবা অথবা এভাবেও লিখতে পারি, এটাকে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এভাবেও লিখতে পারি। এটা কি হবে তাহলে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। কেন এরকম হলো শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। বোর্ডে গুণের বেলায় পাওয়ারগুলো যোগ দিয়েছি, ভাগের বেলায় বেস যদি মিল থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এই যে ভিত্তি দুইটা মিল আছে, ভিত্তি এ দিলাম আর পাওয়ারগুলো কি হলো, এম এম মাইনাস এন, অর্থাৎ এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ হলো। ঠিক একই রকম এটাও রেজাল্ট একই রেজাল্ট, এম মাইনাস এন, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ। তো এগুলো মোটামুটি আমাদের এগুলো লাগবে। তারপর দেখো, আমরা যদি বইয়ে এই সূত্রগুলো শিক্ষার্থীরা বইয়ে আছে, তোমরা দেখো এগুলো সূত্র নং 1, তারপর সূত্র নং 2, এইখানে কিন্তু বইয়ে পাঠ্য বইয়ে তোমাদের আছে এগুলো। তারপর আমি লিখলাম ধরো এ বি হোল টু দি পাওয়ার এন, তাহলে এটার মান হবে কত, এটা লিখতে পারি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। কেন? এখানে পাওয়ার হচ্ছে দুইটার পাওয়ার হচ্ছে এন, তাহলে আমি এটাকে যখন বন্ধনীটা প্রথম বন্ধনীতে তুলে দিব, পাওয়ারটা দুইটা, এখানে দুটা ভিন্ন জাতীয় পদ আছে, একটা এ একটা বি, সেজন্য এটা দুইটার উপরে পাওয়ারটা হবে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। তো এইভাবে আমরা লিখতে পারি। আবার যদি এটা এরকম হয়, আমি উপরে এগুলো মুছে দিচ্ছি, দেখো এটা যদি এভাবে থাকে এ বাই বি, যদি এভাবে থাকে, ঠিক একইভাবে এটাকে আমরা লিখতে পারি কিভাবে, দেখো দুইটা পাওয়ার এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন, দুইটা পাওয়ার, দুইটার ভিত্তির পাওয়ার কিন্তু এন, এ টু দি পাওয়ার বন্ধনীটা যখন তুলে দিয়েছি তাহলে পাওয়ারটা এটার উপরেও আসবে, এইটার উপর বি এর উপরেও আসবে। এখন তুমি বলতে পারো স্যার এখানে কি আমরা পাওয়ার কি বিয়োগ করতে পারবো? না, এখানে পাওয়ার বিয়োগ করা যাবে না, কারণ এখানে ভিত্তি দুইটা ভিন্ন রকম, একই রকম ভিত্তি নয়। বেসটা কিন্তু দেখো, এটার বেস হচ্ছে এ, এটার বেস হচ্ছে বি। যদি একই রকম বেস না হয়, অর্থাৎ বেস যদি মিল না থাকে, তাহলে আমরা পাওয়ারগুলো এখানে বিয়োগ করতে পারবো না। ঠিক একইভাবে গুণের বেলায়ও যদি বেসগুলো মিল না থাকে, তাহলে আমরা পাওয়ারগুলো যোগ বা বিয়োগ করতে পারবো না। তাহলে এটা তোমরা একটু খেয়াল রাখবে, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তারপর দেখো আমরা এরপরে দেখো ধরো আছে এ টু দি পাওয়ার এম বাই হোল টু দি পাওয়ার এন আছে। তাহলে এটা কি হবে, দেখো বন্ধনীটা যখন তুলে দিব, ভিত্তির উপরে প্রথমে বন্ধনীর উপর এখানে ভিত্তির উপর দেখছি পাওয়ার এম, তার উপরে আবার দেখতেছি পাওয়ার এন, অর্থাৎ পাওয়ারের উপর আরেকটা পাওয়ার আছে। তো
তো আমরা তো আর এটা বন্ধনী তুলে দিলে এইভাবে লিখতে পারি না, এম আবার এখানে এন, এইভাবে তো আর লেখা যায় না। তখন আমরা কি করব, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করব, অর্থাৎ এ টু দি পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে এটা আমি লিখবো এম এন, অর্থাৎ এম এর সাথে এন গুণ করলে এম এন, এ টু দি পাওয়ার এম এন। তো আমরা এভাবে লিখতে পারি। তারপর দেখো কিছু রুটের ব্যবহার আমি দেখাচ্ছি সূচকের মধ্যে। ধরো রুট টু আছে, রুট টু, তো আমরা এটাকে ভেঙে লিখতে পারি, রুটটা তুলে দিয়ে হাফ, রুটের মান হচ্ছে কত, হাফ, রুটের মান কত, হাফ। আর এখানে ধরো রুট কিউব টু আছে, অর্থাৎ এখানে রুটের সাথে এখানে কিউব আছে, এটা হচ্ছে রুট কিউব, এটাকে বলা হয় কি রুট কিউব টু। সেক্ষেত্রে আমরা রুটটা তুলে দিয়ে লিখতে হবে টু টু দি পাওয়ার 1/3, টু টু দি পাওয়ার 1/3, অর্থাৎ এখানে যদি কোনো সংখ্যা থাকে সেটা ভগ্নাংশ আকার এখানে লিখতে হবে। ঠিক একইভাবে যদি আমার এখানে রুট কিউব 3 থাকে, এটা ঠিক থাকবে, আর এটা পাওয়ার আকারে গেলে 1/3। এইভাবে মোটামুটি আমরা রুটগুলো তুলতে পারি। তো দেখো এরপর এগুলো মুছে দিচ্ছি। আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করব। তোমরা পাঠ্য বইয়ের অনুশীলনী 4.1টা একটু খুলো, দেখো দেখো এখন আমরা পাঠ্য বইয়ের অনুশীলনীতে যাচ্ছি 4.1 সরল করো, 1 থেকে 8 নাম্বার পর্যন্ত সরল করতে বলছে। আমি 1 নাম্বার অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 1 নাম্বারে আছে কত, 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার -3, অর্থাৎ এটাকে আমরা 7 ইনভার্স 3ও বলতে পারি, যদি মাইনাস থাকে 7 ইনভার্স 3ও বলতে পারি, অথবা 7 টু দি পাওয়ার -3ও বলতে পারি। ঠিক, এটার নিচে আছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। এটা হচ্ছে আমার গাণিতিক সমস্যা। এটা আমরা কিভাবে সমাধান করব, দেখো আমি একটু আগে যে বিষয়গুলো তোমাদেরকে আলোচনা করেছি সেগুলো কিন্তু এখানে আসবে। দেখো একটু খেয়াল করো, এখানে বেস কিন্তু মিল আছে, এটা গুণের বেলায় দেখো যদি বেস মিল থাকে তাহলে বলছিলাম একটা বেস লিখবো, আর পাওয়ারগুলো গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে পাওয়ারগুলো যদি যোগ হয়, এখানে আছে 3 প্লাস এখানে আছে -3, এখানে -3, অর্থাৎ এটার এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটাও এখানে দিতে হয়। তো আমরা এটা তোমাদের বোঝার জন্য আমি এভাবে লিখলাম। এখানে যখন বন্ধনীটা আমি তুলে দিব তখন এই বাইরের চিহ্নের সাথে বন্ধনীর বাইরের চিহ্নের সাথে বন্ধনীর ভিতরে চিহ্ন গুণ করতে হবে, গুণ করে বন্ধনীটা তোলার জন্য, তখন প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। তাহলে আমি এখানে তোমাদের এইভাবে ভেঙে ভেঙে লেখার দরকার নাই, সরাসরি আমি তোমাদেরকে বোঝার জন্য এইভাবে লিখছি। তাহলে এটা আমরা লিখবো কি -3, ঠিক আছে। তারপর আছে এখানে 3 আর 3 বেস মিল আছে, এখানে 3 লিখলাম। ঠিক একইভাবে এখানে কোনো পাওয়ার আমাদের কোনো যদি পাওয়ার না থাকে তাহলে এখানে আমরা জানি মনে মনে একটা 1 আছে, তাহলে এখানে 1 মাইনাস কত, 4। মাইনাস কেন হলো, ওই যে প্লাস, অর্থাৎ গুণের বেলা যখন পাওয়ারগুলো যোগ করবে একটা প্লাস আসবে, ওই প্লাসে আর ওই মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস হলো। তাহলে এরপরে দেখো এখানে 7 ঠিক থাকলো, 3 থেকে 3 বিয়োগ করলে কত, 0। আর এখানে 3 -4 থেকে 1 বিয়োগ করলে কত, -3। তাহলে আমি এইভাবে এই পাশে লিখে দিচ্ছি। দেখো তাহলে আমি একটু আগে আলোচনা করেছি। ও আচ্ছা, একটা বিষয় দেখো, কোনো কিছুর পাওয়ার যদি, আমি এখানে তোমাদের দেখাচ্ছি, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে ওটার মান হয় কত, 1। কোনো এটা যদি সংখ্যাও হয় 2 টু দি পাওয়ার 0, তাহলে এটার মান হবে কত, 1।
এই এই যে সূচকের নিয়মটা তোমাদের একটু মনে রাখতে হবে। যদি পাওয়ার 0 হয় তাহলে ওটার মান হবে কত 1। এটা সংখ্যারে হতে পারে, 2 টু দি পাওয়ার 0 মান হবে কত 1। এই বিষয়টা একটু মনে রাখবে তোমরা। দেখো এটা এখন আমাদের এখানে লাগবে, তাহলে এখানে 7 বেস হচ্ছে 7, পাওয়ার হচ্ছে 0, তাহলে মান হবে কি 1। আর এখানে এটাকে আমরা ভগ্নাংশ ইনভার্স থাকলে এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় 1/3 কিউব, অর্থাৎ মাইনাসটা এখন কি হয়ে গেল প্লাস হয়ে গেল, এখানে প্লাস হয়ে গেল। এই ভগ্নাংশ আকারে লিখছি ইনভার্স 3 ইনভার্স 3, এটাকে আমি যখন ভগ্নাংশ আকারে লিখবো তখন 1/3 কিউব, মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেছে এখানে। আর এখানে এই ভগ্নাংশটা এখানে আছে, এই যে। তারপর দেখো এখানে আমি মাঝখানে ভগ্নাংশটা আছে 1/, আমার নিচের ভগ্নাংশটা হচ্ছে 1/27। তাহলে মাঝখানে যদি ভগ্নাংশ থাকে এটাকে আমরা যখন গুণ করে দিই, উপরের ভগ্নাংশটা ঠিক থাকে, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে 1 ইন্টু কত 27/1, তাহলে 27 কে 27। আমরা নিচে 1 এখানে লিখতে হচ্ছে না, তাহলে এটার মান হচ্ছে কত 27, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 1 নম্বরের গাণিতিক সমস্যা, 1 নম্বর সমস্যার সমাধানটা। তো এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করার চেষ্টা করব। তারপরে দেখো এখন আমি 2 নাম্বার, তোমাদের বইয়ে 2 নাম্বার অঙ্কটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখো 1 নাম্বারটা মুছে দিচ্ছি, সবাই দেখো। দুই নম্বর সমস্যাটা আছে কি, এখানে আছে কিউব রুট কিউব 7 স্কয়ার ইন্টু রুট কিউব 3, রুট কিউব 7, আর নিচে আছে রুট 7। এই সমস্যাটা আছে। তো আমরা দেখি এটা কি করতে পারি। দেখো একটু বোর্ডে খেয়াল করো। প্রথমে আছে রুট কিউব, আমি একটু আগে বলেছি রুট কিউব থাকলে এটা আমরা যখন রুট কিউবটা তুলে দেব এটা ভগ্নাংশ আকারে যাবে 1/3। এখানে 7 স্কয়ারটা ঠিক থাকবে, এটার ব্র্যাকেট ওই রুট কিউব হচ্ছে 1/3 ইনটু এখানে রুট কিউবটা তুললে কত হয়, রুট কিউবটা 1/3, আর নিচে হচ্ছে রুট 7 কত, রুটের মানটা কত হাফ, রুটের মান কত, রুটটা আমরা তুলে দিয়ে পাওয়ারে কত লিখছি 1/2, অর্থাৎ হাফ, রুটের মান কত হাফ লিখলাম। এখন দেখো এখানে বেস হচ্ছে 7টা ঠিকঠাক, পাওয়ার উপর পাওয়ার থাকলে বলছি কি পাওয়ারে গুণ হয়। তাহলে পাওয়ারে গুণ হলে দেখো 2 এর সাথে 1/3 গুণ, 2 এর সাথে 1/3 গুণ করলে কত হয়, দেখো 2 একে 2, নিচে হচ্ছে 3, 2 এর সাথে 1/3 গুণ করলে 2/3, তাহলে আমি এইটার সাথে এটা গুণ করলে 2/3 ইনটু কত 7 টু দি পাওয়ার 1/3, নিচে কত 7 টু দি পাওয়ার হাফ। তো এভাবে লিখলাম। দেখো আমি এই পাশে লিখে দিচ্ছি, তোমরা এই পাশে খেয়াল করো বোর্ডে। এখন দেখো বেস, এখানে গুণের মাঝখানে গুণ দেখছি, গুণের বেলায় বেস দুইটা কিন্তু মিল আছে, বেস এখানেও 7 এখানেও 7, আবার এদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক। তাহলে আমি একটু আগে বলেছি যে গুণের বেলায় ভিত্তি যদি একই থাকে, অর্থাৎ বেস যদি মিল থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে আমি পাওয়ারগুলো উপরে দেখো, এই যে দুইটা বেস 7, একটা বেস লিখবো, আর পাওয়ারগুলো যোগ করলে কত হবে, সরি এখানে না, আমি ওই পাশে করে দিচ্ছি। দেখো একটা 7, আর এখানে পাওয়ারগুলো যোগ করলে কত 2/3 প্লাস 1/3, আর নিচে হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ। দেখো 7 বেসটা ঠিকঠাক। এখন এখানে উপরে পাওয়ারের মধ্যে দেখো 2/3 প্লাস 1/3, আমরা এখানে দুইটার মধ্যে কিভাবে যোগ করব, প্রথমে আমরা লসাগু নেব, 3 আর 3 এর লসাগু কত 3, তাহলে লসাগু নেওয়ার পরে
কি করতে হয়? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 3 একে 3 1, তাহলে 2 একে 2 যোগ, আবার 3 দিয়ে হরকে ভাগ করলে ভাগফল কত? 1, 1 এর সাথে লব গুণ করলে 1 একে 1, নিচেরটা ঠিক থাকবে। তারপর দেখো 7 টু দি পাওয়ার, এখানে 2 এর সাথে 1 যোগ করলে কত? 3, এটা নিচে হচ্ছে 3/3, নিচে হচ্ছে হাফ। তাহলে দেখো এখানে এই 3 3 কাটা গেলে কত থাকে? 7, আর নিচে কত? 7 টু দি পাওয়ার হাফ। তাহলে এখন দেখো শিক্ষার্থী একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে পাওয়ার অর্থাৎ এখানে হচ্ছে উপরে 7, এখানে 7/7 টু দি পাওয়ার হাফ। এখন এই যে মাঝখানে এটা ভাগের দাগ, ভগ্নাংশ, ভগ্নাংশ মানে হচ্ছে ভাগ। তাহলে যদি ভাগের বেলায় আমি বলেছিলাম বেস যদি মিল থাকে তাহলে পাওয়ার গুলো বিয়োগ হয়। এখানে উপরে 7 এর উপর যদিও বা আমরা কোনো পাওয়ার দেখতে আপাত দৃষ্টিতে কোনো পাওয়ার দেখছি না, তারপরে বলেছিলাম কোনো পাওয়ার না থাকলে এখানে আমাদের 1 পাওয়ার আছে, এটা বুঝে ধরে নিতে হবে এটার পাওয়ার হচ্ছে 1 আর এটার পাওয়ার হচ্ছে কত? হাফ। তাহলে আমি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ করলে ভিত্তিটা মিল থাকবে। আমি এই পাশে করে দিচ্ছি, দেখো ভিত্তি হচ্ছে 7, তাহলে এখন একটা 7 পাওয়ার গুলো বিয়োগ 1 মাইনাস হাফ, অর্থাৎ উপরে পাওয়ার যে 1 আছে সেই 1টা মাইনাস নিচের পাওয়ার, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখানে দেখো 7, এখানে লসাগু কত? 2, তাহলে এটা 2 একে 2 বিয়োগ 2 একে 2 বাদ উপরে 1, তাহলে এখানে দেখো 7 টু দি পাওয়ার কত? হাফ। 7 টু দি পাওয়ার কত? হাফ। তাহলে এই হাফ এর মান অর্থাৎ রুটটা যখন আমি তুলে দিয়েছিলাম তখন এটার পাওয়ার দিয়েছিলাম কত? হাফ দিয়েছিলাম। এখন আমি পূর্বে আগের অবস্থা নিয়ে যাচ্ছি, অর্থাৎ হাফটা তুলে আমি হাফের পরিবর্তে রুট দিলাম আর ভিত্তিটা ঠিক থাকলো 7। এই রুটটা কোত্থেকে আসলো? ওই যে রুটের মান যে হাফটার পরিবর্তে আমি রুট দিয়ে দিলাম, তাহলে রুট 7, এটাই হচ্ছে আমার আনসার। এটাই হচ্ছে আনসার, অর্থাৎ এই 2 নাম্বার অঙ্কের 2 নাম্বার সমস্যাটার সমাধান হচ্ছে ঠিক এভাবে। আমরা এইভাবে করার চেষ্টা করব। এই ধরনের তোমাদের সামনে অনেকগুলো আরো অঙ্ক আসতে পারে, দেখবে তোমরা এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এই অঙ্ক যে 2টা আজকে অঙ্ক করলাম এই অঙ্কগুলো একটু দেখবে, আর যে সূচকের যে সূত্রাবলী যে মৌলিক বিষয়গুলো বলেছিলাম এগুলো একটু বাসায় মনোযোগ সহকারে তোমরা দেখবে, অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। তো আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।